তোমাদের আগের দিন ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয়েছে, আই থিঙ্ক কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার আগে ফিজিক্স শুরু করবো। লিখো, টপিক লিখো ফিজিক্স, চ্যাপ্টার 1 লিখবে। এতদিন চ্যাপ্টার 0 ছিল তো, আগে শুরু করবো চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিট, ডাইমেনশন, আর একটা হচ্ছে মেজারমেন্টস। তাহলে কি কি হলো? ফিজিক্যাল কোয়ান্টিটি একটা পার্ট, একটা ইউনিট ডাইমেনশনের পার্ট, আর একটা মেজারমেন্টস এর পার্ট। ঠিক আছে, তিনটা পার্টে চ্যাপ্টারটাকে আমরা ডিভাইড করব। আচ্ছা, প্রত্যেকটা পার্টের জন্য একটা একটা বিন্দু। আজকে প্রথম যেহেতু শুরু ফিজিক্স, আমরা শিখবো ফিজিক্সটা কি জিনিস, কি বলতে চাচ্ছে, আর কিভাবে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম লিখো, এটা লিখো চ্যাপ্টার 1.1, 1.1 এরকম, 1.1, এটার ভিতরে 1.2, আর এটা 1.3। ওকে, আচ্ছা তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি 1.1, ডাইমেনশন 1.2, 1.3, প্রত্যেক চ্যাপ্টারে কি কি জানবো। ঠিক আছে, প্রথমে লিখো চ্যাপ্টার 1.1 এর মধ্যে কি কি জানবো, বা কন্টেন্ট বলে লিখো করে। এখানে শিখবো হোয়াট ইজ সায়েন্স, নেক্সট লিখবো হোয়াট ইজ সায়েন্টিফিক থিওরি, সায়েন্টিফিক থিওরি। তারপর লিখবো হোয়াট ইজ ফিজিক্স, বেসিক কোয়েস্ট, মানে ফিজিক্সে কি খোঁজার চেষ্টা করি। আর কি লিখবো স্কোপ, আর কি করবো ফান্ডামেন্টাল ফোর্সেস, ফান্ডামেন্টাল ফোর্সেস এন্ড মেকানিজম এন্ড দেয়ার মেকানিজম, কিভাবে কাজ করে। আর এটা হচ্ছে কনজারভেশন লস, আর এটা হচ্ছে সিমেট্রি সম্বন্ধে জানবো। ঠিক আছে, আচ্ছা চ্যাপ্টার 1.2 এ কি কি জানবো আমরা, ইউনিট কি। ঠিক আছে, তাহলে কি কি জানলাম, হোয়াট ইজ সায়েন্স, হোয়াট ইজ সায়েন্টিফিক থিওরি, ফিজিক্স কি, ফিজিক্সের কোয়েস্ট কি, আমরা ফিজিক্সে কি খোঁজার চেষ্টা করি সেটা জানবো, ফিজিক্সের স্কোপটা কি, কেন ফিজিক্স পড়বো, ফান্ডামেন্টাল ফোর্স কি, ঠিক আছে নেচারে তারা কেমন ভাবে কাজ করে, মেকানিজম। আচ্ছা আর কি আমরা জানবো কনজারভেশন লস, মানে প্রকৃতিতে কিছু সূত্র আছে যেগুলোই ফিজিক্স মানে, বাকি কিছু মানে না। সেটা হচ্ছে কনজারভেশন ল। আর একটা হচ্ছে কি সিমেট্রি, যেটা ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমরা মনে হবে কি বাচ্চা ছেলের খেলা এটা, কিন্তু সিমেট্রি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এবার আসবে ইউনিট এন্ড ডাইমেনশন। ঠিক আছে, ইউনিট এন্ড ডাইমেনশনের মধ্যে আমরা কি জানবো, এটা হয়ে গেল এক ঘটনা। হ্যাঁ হ্যাঁ, কি স্যার, কেন কি করো, আমরা নেক্সট পার্টে কি করবো, ইউনিট কি বলে লিখো, ইউনিট কি। ঠিক আছে, ডাইমেনশন কি। ঠিক আছে, আবার এটা লিখো প্রয়োজনীয়তা। আচ্ছা, ডাইমেনশন থেকে কি জানতে পারি। বুঝছো, তারপর লিখবো রাশির পরিবর্তন, আর এটা ত্রুটি, এতগুলো এইখানে পাবো। আগে আমরা জিনিসগুলো সাজিলে, যে কি কি পড়তে চাচ্ছি, প্রজেকশনটা সাজিলে তারপর আমরা টুকটুক করে একটা একটা করে কভার করবো। লাস্ট হচ্ছে মেজারমেন্ট। মেজারমেন্টের হচ্ছে আমরা কি করে পরিমাপ, পরিমাপ বলতে ত্রুটি, পরিমাপের ত্রুটি করবো। আচ্ছা আর কি করবো, শতকরা ত্রুটি, এটা প্র্যাকটিক্যালের জিনিস পুরোপুরি। হলো, ত্রুটি কি, শতকরা ত্রুটি কি, আর কি করতে পারি এখানে, আমরা পরিমাপের নির্ভুলতা দেখতে পারি।
আচ্ছা, জিনিসগুলো ছোট হলেও এই চ্যাপ্টারটা সবচেয়ে ছোট, এই চ্যাপ্টারটা ছোট, কিন্তু মিডিল চ্যাপ্টারটা একটু বড় আমরা অ্যানালাইসিস করবো। এন্ড সেই ডেটটা আইদার বি শুক্রবার করবো নাহলে রবিবার করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে একটা একটা জিনিস ধরি নাকি, এগুলো মুছি, টুকছু মুছে দিই, মুছে দিই এগুলো, মুছে দিচ্ছি। দেখা যাক, যদি যারা মাইক টাইক না ফাটায় আমি মেসেজ করবো বৃহস্পতিবার। শুক্রবার কোথায় দিবি? ডেট শুক্রবার, ডেট তো কনফার্ম। একদিনই যাবো, তুই ডাকছে ডেট ঠিক করে বলে। শুক্রবার আগে দেখি ঘটনা কি হয়, তোদেরকে জানাবো। যদি মাইক বেশি ফাটায় দেন হবে, বলো। আচ্ছা, প্রথমে লিখো হোয়াট ইজ সায়েন্স। এবার খুলো, একটা একটা টপিক ডিসকাস করবো। আচ্ছা, সায়েন্সে সবাই ভর্তি হচ্ছ, ঠিক আছে? হয়েছিস তো? তাহলে মানে সায়েন্স লিখে এটা মন্তব্য করে এসো। তাহলে কি মনে হয় হোয়াট ইজ সায়েন্স? সায়েন্সটা কি? শুধু গবেষণা? সায়েন্স লিবার অর্থ কি নতুন আবিষ্কার? না দেখি সায়েন্সই হয়, তাহলে সবাই কিছু না কিছু আবিষ্কারই করতেছে। ধর আমি সায়েন্স লিখি, আমি তো পিএইচডি করতেছি না, পিএইচডি না করা পর্যন্ত আবিষ্কার বলে জিনিসই নেই। বিএসসি এমএসসি, আর মানুষ তো সবাই মিচিও কাকু নয় যে 12 চলতে চলতে পার্টিকেল অ্যাক্সিলারেটর পাঠিয়ে দিবে একটা, তারা জিনিয়াস। তাহলে সায়েন্সের এক কথায় যদি বলতে যায় বিলটা কি বলা হয়? সায়েন্স কাকে বলবো? সবার মতামত শুন, সায়েন্সের কনসেপ্টটা কি আছে? সায়েন্স হলো একটা টপিক যার সাহায্যে পৃথিবীতে কোনো ঘটনার কারণ এবং তার থেকে কীভাবে প্রতিকার করার নিয়ম, প্রতিকার করার নিয়ম ইত্যাদি জানা যায়। আচ্ছা, বিবেক জানা জানা। আচ্ছা, সোমেন লাস্টে হ্যাঁ, যে এমন ভাবে হাসুরো যেন বউ দেখতে আসছো এখানে, বল কি বলবো আছে সায়েন্স কেন কেন লিখু? সায়েন্সটা কি কি ভাবছো কি এতদিনে এত ভেবে? সায়েন্সটাই কি সেটা না জানলে করবি কি? অনেক কিছু জিনিস জানতে হবে বলে এটাই দিছি। তুমি সায়েন্স মানে পরিবেশের বিভিন্ন ঘটনা সম্বন্ধে জানা যায়। আচ্ছা আচ্ছা। অনেক কিছু জানা যায় science সবার একটা কথা যে জানা যায় অনেক কিছু, সেটা কি ইতিহাসে জানা যায়নি বা ভূগোলে জানা যায়নি? যে আরে- পুরোনো দিনের জিনিস জানা যায়। ভূগোলে তো জানা যায় বাস্তব ঘটনাগুলো, জানা যায় তো নাকি? তাহলে স্পেসিফিক্যালি সায়েন্স বলতে আমি যদি বলতে হয় এক কথায়, সেটাকে বলবো অর্গানাইজড নলেজ। মানে যে জ্ঞানটা অর্গানাইজড, মানে একটা নির্দিষ্ট ধারায় চলে, সেটাকে সায়েন্স বলে। মানে র্যান্ডমলি এপাশ ওপাশ মুভ করবে না, আমি প্রত্যেক জিনিসকে একটা নির্দিষ্ট ফর্মুলেট বা একটা নির্দিষ্ট ধারায় আমরা লিপিবদ্ধ করবো। লিপিবদ্ধ ঠিক না, মানে নির্দিষ্ট স্ট্রাকচারে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে সায়েন্স। তাহলে লিখো সায়েন্স ইজ ইকুয়ালস টু স্ট্রাকচারড নলেজ, বা আরো ভালো বলতে পারো অর্গানাইজড নলেজ। সায়েন্সের লক্ষ্যই হচ্ছে অর্গানাইজড নলেজ। বলো, এই অর্গানাইজড নলেজটা কেমন হবে? প্রথমত এটা হতে হবে সিস্টেমেটিক। কোনো একটা সিস্টেম দিয়ে তাকে আমরা বুঝাতে পারবো। যদি না বুঝাতেই পারলাম, সেটা কি সায়েন্স রইল? সেটা তখন আর্টসের সাবজেক্ট হয়ে গেল নাকি? যদি বলে দেয় চাঁদটা আমাদের খালার মতো, সেটা পুরোপুরি আর্টসের টপিক হয়ে গেল, মানে সেটা বাংলা। মানে এমন কিছু রেলিভেন্ট মানে সিস্টেমেটিক ওয়ে নেই যেটা আমি বুঝাতে পারলাম চাঁদটাকে, ঠিক আছে? প্রথমে সিস্টেমেটিক, তারপরে এক্সপেরিমেন্টালি ভ্যালিড। মানে যারা এক্সপেরিমেন্টালি সেটা ঠিকঠাক হয়, সেটাই সায়েন্স হলো। আরেকটা কি হচ্ছে, এক্সপেরিমেন্টাল সাথে সাথে হতে হবে, এত ডেট না হলে খতম করতাম না, ম্যাথমেটিক্যালি ভ্যালিড। যেন এক্সপেরিমেন্টাল এবং ম্যাথমেটিক্যাল ভ্যালিডিটি থাকে, সেটাই সায়েন্স, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা কি বলি, বায়োলজি নট কনসিডার অ্যাজ পিওর সায়েন্স। এটা সবসময় বলি, তার কারণ হচ্ছে বায়োলজি ম্যাথমেটিক্যাল কিছু জিনিস ভ্যালিড, কিছু জিনিস ভ্যালিড নয়, ঠিক আছে? তাহলে সায়েন্সের অর্থই হচ্ছে যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলবে, এক্সপেরিমেন্টালি ভ্যালিড হবে, আবার ম্যাথমেটিক্যালি ভ্যালিড হতে হবে, তবেই সেটা সায়েন্স। আচ্ছা, এবার কি সায়েন্স এবার অনেক রকম হতে পারে, দু রকম আমরা জানি। একটা হচ্ছে কি
ফিজিক্যাল সায়েন্স আর একটা বায়ো সায়েন্স। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের অন্তর্গত কি হতে পারে এবার বলি, দেখেন ফিজিক্স হয়, জিওগ্রাফি হয়, আর কেমিস্ট্রি হয়। জিওগ্রাফি কি সায়েন্স? দেখুন কি বললাম, অবশ্যই সায়েন্স। জিওগ্রাফি দু রকমই হয়, তাই জন্য এমএও হয়, এমএসসিও হয়। বুঝতে পারছো, জিওগ্রাফি এমএও হয়, এমএসসি হয়। আর বায়ো সায়েন্স দেখুন, ফিজিক্যাল সায়েন্সের আবার কিছু ভাগ আছে, জিওগ্রাফি, ফিজিক্স, আমরা এগুলো পড়েন। বায়ো সায়েন্স কাকে বলবো? যেগুলো হচ্ছে জুওলজি, বটানি, ঠিক আছে, বা অ্যানথ্রোপোলজি, বা এন্টোমোলজি, এগুলো হচ্ছে বায়ো সায়েন্সের ভাগ বিভিন্ন। ঠিক আছে, তুলে এলে বই পড়তে সুবিধা হয়, বই এগুলো আছে। হলো? আচ্ছা, এবার কি সায়েন্স পড়ার জন্য মেইন যেটা দরকার সেটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাটিটিউড দরকার। এগুলো তো প্রথম ডেটের কথা ছিল, প্রথম ডেটে আমি চ্যাপ্টার 0-তেই ছিলাম, এই চ্যাপ্টার 1 শুরু হচ্ছে, তাই জন্য সায়েন্স কি সেটা বোঝানোর চেষ্টা চলছে। আচ্ছা, সায়েন্টিফিক অ্যাটিটিউড বলতে কি বোঝে? জানো, সায়েন্স পড়তে গেলে একটা সায়েন্টিফিক অ্যাটিটিউড লাগে। সেই ছেলেটা কেমন হওয়া দরকার সায়েন্স পড়ার জন্য, কি মনে হয়? যে এই গুণগুলো থাকতে হবে আমাকে সায়েন্স পড়ার জন্য। মানে প্রবলেম সলভিং এ ভালো হতে হবে, অঙ্কে ভালো মানে কি প্রবলেম সলভিং। আর বিল্ডু, বিবেক, হুম, বুদ্ধি কম থাকলেও সায়েন্স পড়ে যাচ্ছে না, পড়েন। আগ্রহ থাকতে হবে জানার জন্য। নিজে থেকে কোনো কিছু করতে হবে। কিভাবে কি হচ্ছে। হ্যাঁ, নিজের থেকে খোঁজার চেষ্টা করতে হবে, তাহলে কি ওপেন মাইন্ডেড হতে হবে, যেন সমস্ত জ্ঞানকে, মানে মূর্খ লোকরা দেখি যারা বেশি বুদ্ধিমান লোক হয়, মানে তারা মনে করে আমি ফিল, মানে মোর গ্লাস একদম পূর্ণ, আমি তাতে আর জল ঢাললে কেউ লিবে না। বোকারা কি হয়, বেশি গ্লাস পূর্ণ হয়, তাহলে সবসময় বোকা থাকতে হবে সায়েন্স পড়তে গেলে, যে যেন আমি কিছু জানি, আমি মূর্খ, আমার চেয়ে মূর্খ কেউই নয়, রাস্তার গুরুটাও আমার চেয়ে বেশি জানে। ঠিক আছে, তাহলেই সায়েন্স পড়া হবে, নাহলে কিন্তু হবে না। মানে সবসময় জ্ঞান ভান্ডার কি করতে হবে, খালি করতে হবে। প্রথম দিকে ওপেন মাইন্ডেড হতে হবে সায়েন্স পড়তে গেলে। এগুলো একদম প্রিজুডিসেস, যেন এটা যেন না কোনোদিন হয় যে নতুন কিছু শিখে দিছি কি করে হলো, সেটা যেন না হয়। প্রথমে ফ্লেক্সিবল হতে হবে। ওপেন মাইন্ডেড একটা অ্যাটিটিউড থাকতে হবে, আর একটা ওপেন মাইন্ডেড একটা কি হতে হবে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকতে হবে। নাহলে কিন্তু সায়েন্স পড়া হবে না। এই তিনটা গুণ অবশ্যই নিজের মধ্যে ডেভেলপ করা এখন থেকে। প্রথমে হচ্ছে ফ্লেক্সিবল থাকতে হবে, যেন যে কোনো জিনিস যে কোনো মুহূর্তে আসলে যেন ট্যাকেল করতে পারে। ইন এনি সেন্স সায়েন্সের স্টুডেন্ট এত ভালো হয় কেন? কি সব পরীক্ষা দেয় সায়েন্সের স্টুডেন্ট, ব্যাংকিংও দিচ্ছে, কেউ ইউপিএসসি এর প্রিপারেশন নিচ্ছে, কি করে পারতিস? তাহলে কি তারা ফ্লেক্সিবল, নট বাউন্ডেড, যে আমি সায়েন্স পড়ি মানে বাংলা পড়তে পারবো নি, আমার বাংলায় জ্ঞান কম বলে আমি সায়েন্স লিখি। অনেকজন কি বলে যে আমি আর্টস পড়তে পারবো নি বলে সায়েন্স লিখি, সে তার সায়েন্স বলো নি আমি পুরো লিখে দিই। ঠিক আছে, যারা সায়েন্স পড়ে তারা ফ্লেক্সিবল, তারা সবই পড়তে পারে, সেই জন্যই সায়েন্স দিচ্ছি। যে আমি আর্টসটা তো ইজিলি পারবো, আচ্ছা তোরা যে আসু, তোরা বাংলায় একটা রেট যাও কেন, বা ইংরেজি একটা রেট যাও কেন, তোরা জানো যে বাংলা ইংরেজি একটা রেট গেলেই হয়ে যাবে। তাহলে সায়েন্স পড়ার মানে কি, সে আর্টসটা পারবে ইজিলি, সে ফ্লেক্সিবল মাইন্ড। ঠিক আছে, সে ইজিলি ফ্লেক্সিবল হতে হবে, আর এটা কি ওপেন মাইন্ডেড হতে হবে, যেন সমস্ত ডাটাকে আমি লিখতে পারি। ঠিক আছে, এরকম নয়। দেখো কি হচ্ছে, এটা কেন বলতেছো, ধরো তুমি কোনো প্রবলেম সলভিং করতে গেছো, ঠিক আছে, মানে ধরো একটা অঙ্ক আছে, সাপোজ একটা অঙ্ক আছে, প্রবলেম সলভিং করতে গেছো, তুমি জানো তোমার মাথায় এত 3টা কি 4টা থিওরির মধ্যেই এই অঙ্কটা হতে পারে, তার চেয়ে বাইরে আমি যাবো না। এটা যেন না হয়। যখন যেই মেন বা নিটের প্রবলেম সলিউশন করবে, তখন দেখবে মাল্টিপল চ্যাপ্টারের প্রবলেম একটা চ্যাপ্টারে থাকবে। বুঝতে পারছো, সব থেকে মিস একটাই অঙ্ক হবে 3টে চ্যাপ্টারের সূত্র নিয়ে। তাহলে কি সেখানে ওপেন মাইন্ডেড অ্যাটিটিউড রাখতে হবে, যেন সব সূত্রগুলো ভালো করে ওপেন মাইন্ডেড থাকে, আর যে কোনো পসিবিলিটি, মানে যে কোনো ফর্মুলার পসিবিলিটি আমার মাথার ভিতরে যেন গাঁথা থাকে। এমন না হয় এটা তো হবে না, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনটা দেখছিলি মানে এই সূত্র দিয়েই করতে হবে। ঠিক আছে, আর কি একটা প্রবলেম সলভিং অ্যাবিলিটি অবশ্যই ডেভেলপ করতে হবে। হলো, প্রবলেম সলভিং অ্যাবিলিটি 5টা স্টেপে করবো আমরা। ফার্স্ট অফ অল ডাটা কালেকশন, গণিতে কি কি ডাটা আছে সেটা আগে দেখবো, যে কোনো প্রবলেম। এবার প্রবলেম শুরু হবে, ফার্স্ট হচ্ছে ডাটা কালেকশন, সেকেন্ড হচ্ছে ডায়াগ্রাম,
কেউ যদি কারো খাতা দেখে ছবি না এঁকে অঙ্ক করছে, তাকে আমি কেটে শূন্য দেবো কোনোদিন পরীক্ষা নেবে। মানে ছবি তুই গাধার ছবি না আঁকতে পারবি, ওইখানে একটা যা হোক মূর্তি দাঁড় করে দে, তবু একটা গাধা আঁকতে হবে। 11 অঙ্কের নিয়মই এটা, 11-12। মানে তাহলে তুই প্রবলেমের ক্লিয়ার কনসেপ্ট রেডি করতে পারবি, ঠিক আছে। আর তারপরে কি বলবো, অ্যান্সার ম্যাচিং। এই তিনটা ডাইরেকশনে আমরা মুভ করবো, ঠিক আছে। মেইনলি তিনটা ডাইরেকশন। এবার আমি আরো দুটো ইনক্লুড করতে পারি, যে এখানে ঠিক করে প্রবলেম সলভিং কতগুলো সূত্র আছে আমার কাছে, সেগুলো লেখা, সেগুলো করে মেইনলি এই তিনটেই কাটবো। প্রথমে যে কোনো অঙ্ক যখন দেখবো, প্রথমত কি করবো, কি কি ডাটা আছে লিখে দেবো। সেকেন্ড কাজ কি করবো, তার রেসপেক্টিভ ডায়াগ্রাম আমি আঁকবোই। সে আমি মানুষ না আঁকতে পারি, একটা ওখানে খঞ্চি এঁকে দেবো, তবু আঁকবো, ঠিক আছে। এয়ারপ্লেন না আঁকতে পারি, এয়ারপ্লেনের জায়গায় কুত্তা আঁকতে পারি, সেটাই এঁকে দেবো, ঠিক আছে, সেটাই এয়ারপ্লেন ধরে নেবো। কিন্তু আমার একটা ডায়াগ্রাম দরকার, তাহলে তোমার প্রবলেমের ক্লিয়ার কনসেপ্ট হবে ফিজিক্সে। আর কি লাস্ট লাগবে আমাদের, অ্যান্সারটা ম্যাচিং করো। ফিজিক্সের অ্যান্সার অবশ্যই ম্যাচিং করতে হবে, যেন এই অ্যাটিটিউড গুলো আগে থেকে বিল্ড করো, ঠিক আছে। আজকের একদম প্রথম টপিক ফিজিক্সের, একদম প্রথম চ্যাপ্টারে। আচ্ছা, এবার কি, একটা সায়েন্টিফিক থিওরি বলতে আমরা কি বুঝবো বলো দেখি। যে বইয়ে একটা থিওরি আছে, সেই সায়েন্টিফিক থিওরি বলতে আমরা বুঝবো এটাই, যে এটা থিওরি বই। থিওরি কাকে বলি, আমরা তো বলি তো থিওরি আছে, অঙ্ক আছে, সেই থিওরি কাকে বলি। লিখিতটা কেমন হতে হবে, যে থিওরি বলতে পারবো, কেমন হয় বলুন, যে এই জিনিসটাকে থিওরি বলো, নাহলে অন্যটাকে থিওরি বলো। বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণিত। ঠিক আছে, দেখো সায়েন্টিফিক থিওরি, এগুলো থেকে কি কিছু পড়ে পরীক্ষায়? না, পড়ে, কিন্তু দরকার, অবশ্যই দরকার। সায়েন্স পড়বো, সায়েন্সের এসেন্স জানবো, সায়েন্স পড়লে কি দরকার। সায়েন্টিফিক থিওরি অ্যান্ড মেথড বলে দিতে হবে। সায়েন্টিফিক মেথড মানে কোনো জিনিস সায়েন্টিফিক্যালি হচ্ছে, ঠিক আছে, আর কোনোটা রেশনালি হচ্ছে। মানে এমনি আমি বলে দিচ্ছি চাঁদ আলো দিচ্ছে, আর সায়েন্টিফিক্যালি বলছি চাঁদ আলো দিচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে নেই? তাহলে সেটা কি, সায়েন্টিফিক মেথডের কতগুলো স্টেপস আছে। যে কোনো আমরা যখন করবো, ফার্স্ট কন্ট্রোলড এক্সপেরিমেন্ট, সেকেন্ড কোয়ালিটেটিভ রিজনিং, থার্ড ম্যাথমেটিক্যাল মডেলস, fourth predicting new phenomena, আর fifth modified theory। হলো? তাহলে কি কি দরকার, একটা সায়েন্টিফিক মেথড মানে কি, প্রথমত সেটা একটা এক্সপেরিমেন্ট করবো যেটা আমার কন্ট্রোলে থাকবে, ঠিক আছে। এমন এক্সপেরিমেন্ট করতেছি না যেটা আমার কন্ট্রোলে না, বলতেছি ব্ল্যাক হোল আমি তো তৈরি করতে পারিনি, তাহলে সেটা এক্সপেরিমেন্টালি ভ্যালিড না, ঠিক আছে। সেকেন্ড কোয়ালিটেটিভ রিজনিং, আমি ঠিকঠাক বিচার করবো। থার্ড ম্যাথমেটিক্যাল যেন মডেল দিতে পারি একটা, যেমন নিউটনের গতিসূত্র যখন লিখি, আমরা লিখি তো F = ma, তার মানে কি একটা ম্যাথমেটিক্যাল মডেল আমরা সেটা ক্রিয়েট করতে পারতেছি, তাহলে ম্যাথমেটিক্যাল মডেল যেন থাকে। আর এটা কি হচ্ছে প্রেডিক্টিং নিউ ফেনোমেনা, মানে এমন ভাবে একটা সায়েন্টিফিক মেথড হওয়া দরকার যেন সে নতুন নতুন ঘটনাকে সূচিত করতে পারে, বা এমন কোন থিওরি আমরা পড়বোই নি যেটা নতুন ঘটনাকে বর্ণনা করতে পারে না। আর কি মডিফাইং থিওরি, যদি দরকার পড়ে আমরা সূত্রটাকে নিজের মতো করে তৈরি করতে পারবো, তাহলে সেটা সায়েন্স নাকি? না এতদিন কি করছো, সূত্র মুখস্থ করছো না নিজের মতো কিছু তো তৈরি করছিল, বুঝছিলে তো? সংজ্ঞাগুলো কি, যেমন প্রেসার P = F/A ছিল, আমরা কি বলতাম, যদি A = 1 হয় P = F, মানে একক ক্ষেত্রফল, তাহলে কি ওটা মডিফাই করা হচ্ছে থিওরিটাকে, হলো? আচ্ছা, এরপরে আসবে সায়েন্টিফিক থিওরি। তাহলে কি সায়েন্টিফিক থিওরি কিছুই না, তাহলে এই গুণগুলা সায়েন্টিফিক মেথডে কোনো জিনিস যদি এস্টাবলিশমেন্ট হয় সেটাই সায়েন্টিফিক থিওরি। থিওরিটা তাহলে কি হতে হবে, যে কোনো থিওরি যার ম্যাথমেটিক্যাল একটা প্রুফ থাকবে, একটা কি যেটা নতুন নতুন ঘটনাকে আমাদের সূচনা দিবে, এমন একটা থিওরি। আর কি যেই থিওরিটাকে আমরা মডিফাই করতে পারবো, মানে সেই থিওরিটা অ্যাবসলিউট ঠিক সেটা যেন না হয়। যেমন আমরা বয়েলের সূত্র পড়ছি, ঠিক আছে, বয়েলের সূত্র বল, এই তো কদিন আগে পরীক্ষা দিয়ে আসো, বল। P = 1/T, V = 1/T। হ্যাঁ,
এটা কি নতুন কিছু ইন্ডিকেট করলো না করেনি? এখানে বলছে দেখো নির্দিষ্ট প্যারামিটার মানছে, মানে কি নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে যদি তাপমাত্রাটাও মুভ হয় আর ভরটাও চেঞ্জ হয়, তাহলে নতুন থিওরি আমরা প্রেডিক্ট করতে পারি। যেন প্রত্যেক থিওরি এমন হয়, মানে প্রত্যেক সংজ্ঞা বা প্রত্যেক ডেফিনেশন সাইন্টিফিক থিওরি যেন নতুন কিছু প্রেডিক্ট করে, তাহলেই সেটা সাইন্টিফিক থিওরি, নাহলে কিন্তু সেটা সংজ্ঞাটা গ্রাহ্য নয়, সংজ্ঞা বা যে থিওরিটা লিখবে সেটা গ্রাহ্য হবে না। ঠিক আছে, এবার আসবো আমরা ফিজিক্স কি। এতক্ষণ পরে এবার ফিজিক্স আছে, সাইন্টিফিক থিওরি করে টপিকটা দেখো ফিজিক্স কি এতক্ষণ পরে তাহলে ফিজিক্স কি। আমাদের চারপাশে ঘটে চলা বিভিন্ন সেটা পরিবেশ, এনভায়রনমেন্ট। বিভিন্ন ঘটনাগুলিকে যে যে বিজ্ঞানে হচ্ছে তার নিয়মগুলি আলোচনা করা হয় এবং তার সম্পর্কে আরো আবিষ্কার করা হয়, সেটাকে physics বলে। মোটামুটি ফিজিক্স ইজ ইকুয়াল টু লিখে রাখো নেচার, মানে প্রকৃতি। প্রকৃতি যা সেটাই ফিজিক্স। মানে যে ব্যাগ, তোমরা বসে আছো, আমি আছি, ক্যামেরা চলতিছে, এভরিথিং ইজ ফিজিক্স, নাথিং ইজ আউট। মানে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা দেখো সবই ফিজিক্স। তাই জন্য মোস্ট বিউটিফুল টপিক ফিজিক্স আর মোস্ট হার্ডেস্ট টপিক ফিজিক্স। বলো তো সায়েন্সের সবচেয়ে কঠিন কে লাগে? কাউকে অঙ্ক তো করতেই হয়, অঙ্ক তো কঠিন লাগলে সে তো বল হরি হরি বল, ঠিক আছে, 3 বার হলেই হলো তার, 10 মিনিট নীরবতা তাদের জন্য আমাদের, ঠিক আছে। কিন্তু সায়েন্সের বলতে গেলে সবচেয়ে কঠিন টপিকই হলো physics। আমি কি বললাম সায়েন্স দুটো ছিল, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আমি বললাম তখন, আর জিওগ্রাফিকেও সায়েন্সের ভিতরে ঢুকাইছি, কিন্তু অঙ্ককে ঢুকাইনি। অঙ্ক সবসময় মনে রাখবে, অঙ্ক আছে টুল, নট এ সায়েন্স। কেন টুল? অঙ্ক কোনো ফিজিক্যাল মানে রিজনেবল বেসিক ফেনোমেনা এক্সপ্লেন করেন নাই, যেটা বাস্তবে ঘটে চলে সেটা কোনোদিনই এক্সপ্লেন করেন। তুমি cos 2a সমান লিখছো sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, এটা কোথায় বাস্তবে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ? বইতে অঙ্ক করে যাচ্ছ, হুভাগ রাগি যাচ্ছ, সেট করতে এই ভ্যান্ডেগ্রাম এটা ওটা কত শিখতেছো, কোনো বাস্তবে অ্যাপ্লিকেশন কোথায়? যতক্ষণ না ফিজিক্স আসো বাস্তবে অ্যাপ্লিকেশন পাবেনি, বা কেমিস্ট্রি পড়ো বা জিওগ্রাফি পড়ো অ্যাপ্লিকেশন পাবে নি। তাহলে অঙ্ক অলওয়েজ ইউজ অ্যাজ এ টুল, নট আ পার্টিকুলার টপিক। ঠিক আছে, তাহলে কি ফিজিক্স হচ্ছে নেচার, প্রকৃতিতে যা ঘটে সেটাই ফিজিক্স। ঠিক আছে, আর একটা কথা আছে ন্যাচুরাল নাটুরি, অ্যালবার্ট আইনস্টাইন, মানে কি ইহুদি ভাষা। ঠিক আছে, প্রকৃতিতে যা ঘটে তাকে যদি আমরা ভালো করে অবজার্ভ করতে পারি, তাহলে ফিজিক্সের সমস্ত এক্সাম্পল আমরা ইজিলি অবটেইন করতে পারবো। ঠিক আছে, আমাদেরকে বাইরে কোথাও ঘুরতে হবে, ঠিক আছে, একটা চায়ের কাপে ধরো গ্যাস উঠতেছে, কেমন ভাবে সেটা কাজ করতেছে, সেটাই ফিজিক্স, বেশি কঠিন না। ঠিক আছে, কিন্তু সেই ফিনোমিনাটা এক্সপ্লেন করা কঠিন। এবার ফিজিক্স কি হয়, ফিজিক্সের মেন দুটা থাকে, দিক থাকে। এখন তো বললাম স্কোপ অফ ফিজিক্স এন্ড ডাইরেকশন অফ ফিজিক্স। ফিজিক্সের দুটা দিক থাকে, লিখো। ফার্স্ট হচ্ছে ইউনিফিকেশন। ইউনিফিকেশন বলতে লিখো বাংলায় একত্রিত করা। এবার একত্রিত কাকে করে? ধরো তুমি পৃথিবীর ভিতরে আছো, চাঁদ তারাকে আকর্ষণ করে, ঠিক আছে, আর গাছ থেকে আপেল পড়ে, ঠিক আছে, বা পেয়ারা পড়ে, আমাদের এখানে পেয়ারা বেশি না, সিজন আসতেছে। তাহলে তিনটার জন্য কি আল্লাহ আল্লাহ আমাদের থিওরি তৈরি করার দরকার আছে, না একটা তৈরি করলে সুবিধা? ঠিক আছে, ফিজিক্স সবসময় চেষ্টা করে যেন যতগুলো থিওরি আছে তাকে এক জায়গায় ঢুকাতে, মানে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে না রাখতে। তাহলে সেটাকে বলা হচ্ছে ইউনিফিকেশন। তাই লিখো একটি সূত্রের মাধ্যমে যেন সবকিছু প্রকাশ করা যায়, সেটাকে ইউনিফিকেশন বলে। সেটার চেষ্টা ফিজিক্স সবসময় করতে থাকে। আমি যদি প্রত্যেক ঘটনার জন্য আল্লাহ আল্লাহ সূত্র বের করতি, তাহলে ফিজিক্সকেও পড়তাম, ধূসলা বলে বেরিয়ে যেত। কি বলো, বিভক্তি না? অত সূত্র এমনি এমনি ভরে যাচ্ছে খাতা বই, সূত্রই সূত্র। আরেকটা সেকেন্ড পার্ট হচ্ছে রিডাকশনিজম। রিডিউস
রিডিউস মানে ছোট করা, ঠিক আছে? রিডিউস মানে কি? কোয়ান্টিটি। আমি যদি ফিনোমিনাকে বলি হেই এত বড় জিনিস, এত সূত্র, এত বড় বড় সূত্র লিখি, আর জিনিসটাকে ছোট করে লিখি, কোনটা সুবিধা? ছোট ছোট একটা এক্সাম্পল দিই, যেমন যদি ধরো আমি এইখানে একটা বল প্রয়োগ করছি কিছু একটা বস্তুর উপরে, তাহলে বলটা, ঠিক আছে, এই বলটা বল, তাহলে এফ বল প্রয়োগ করছি। এবার বস্তুটার ভিতরে অনেক অসংখ্য অসংখ্য কণা আছে, তাহলে ধরো এই কণাটা একটা বল হবে, সেই বলটা কি হবে, আবার এইখানে এইখানে ভাগ করবে, সে যে বলটা হবে সে দুজনকে দিবে, আবার এইখানে এইখানে বল দিবে, ঠিক আছে, সে আবার এই পাশে পাশ করে ছড়াবে, এরকম করে। তাহলে সব কণার জন্য আল্লাহ আল্লাহ কি বল আছে সেটা লিখাটা কোয়াইট প্রবলেমেটিক আই থিঙ্ক, ঠিক? মানে এখানে কত কণা, একটা ধরো হাতের একটা অণু, মানে আমরা যদি হাতের এরকম করে করি, কয়েক হাজার হাজার ইলেকট্রন হয়, স্পাটার্ড হয়, ঠিক আছে, যদি চার্জ হয় অবশ্যই, তাহলে সেই হাজার হাজার ইলেকট্রন কিভাবে বল প্রয়োগ করছে সেটা তো পূজা মানে হ্যাপার্ড ব্যাপার, হ্যাম্পার্ড করে দেবে মাথা। তাহলে সেইটাকে আমরা ইজিলি লিখতে পারি, বস্তুর ভর যদি এ হয়, এখানে এ ত্বরণ হয়, এফ সমান এম লিখে দিই, তাহলে সেটা কোয়াইট ইজিলি অ্যাপ্রোচ, ঠিক আছে? সেটাই হচ্ছে রিডাকশনিজম। আমরা হাজার প্রবলেমকে ছোট্ট ছোট্ট রিডিউস ফর্মুলায় ইনক্লুড করব। আচ্ছা, এটারও প্রবলেম আছে, সেটা আমরা পরে শিখব। এই চ্যাপ্টার এই প্রবলেমটা কি, আমরা এখানে বল একটা ভেক্টর আছে, ত্বরণ একটা ভেক্টর আছে, তাহলে ভেক্টর যখনই বলবো তখন মান আর দিক দুটো ইন্ডিকেট করতে হয়। তাহলে আমরা চেষ্টা করবো যত ভেক্টরটাকে কম ব্যবহার করতে। ভেক্টর শিখবো কিন্তু ভেক্টরটাকে চাইবো কম ব্যবহার করতে, আর তার জন্য নিউটনের সূত্র সমস্ত ভুল প্রমাণ করে, ঠিক আছে, যখন বিএসসি বা তোমাদেরকে একটু একটু হিন্টস দেবো, যেহেতু 11 উঠছো, দুটো নতুন সূত্র তৈরি হইলো, সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জিয়ান এন্ড হ্যামিল্টনিয়ান, আমাদের সিলেবাসের আউটে বলে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমরা শক্তি নিয়ে কাজ করি, শক্তি তো একটা স্কেলার আছে, তাহলে শক্তির সুবিধা কি হচ্ছে, আমাদের মানে অত ডাইরেকশন অত কিছু নিয়ে আমাদেরকে ডিল করতে হয়নি। শক্তি একটা যেহেতু স্কেলার আছে, মান জানলেই তার পুরো সিস্টেমের কনফিগারেশন বুঝতে পারি, ঠিক আছে? আরেকটা লিখে রাখো, ফিজিক্সের আরেকটা স্টার, কোনো একটা সিস্টেমের কনফিগারেশন বোঝার চেষ্টা করি আমরা, বা তার গঠন, স্টার দিয়ে লিখো, কোনো সিস্টেমের আমরা গঠন বোঝার চেষ্টা করি। এগুলো ফিজিক্সের স্কোপ বা লক্ষ্য। ফিজিক্সের লক্ষ্য আবিষ্কার করা না, ঠিক আছে? ফিজিক্সের লক্ষ্য তাহলে কি কি হলো বিবেক? ফিজিক্সের লক্ষ্য কি হলো? আবিষ্কার করা হলো। তাহলে সায়েন্স লিখে মাথায় একটা ঢুকছো, আবিষ্কার করা। আবিষ্কার করার কোনোদিন লক্ষ্যই না, আবিষ্কার হয়ে যায়। কোনো বিজ্ঞানী খোঁজার চেষ্টা করে এই ধরনের এই প্রসেস গুলো, মানে কোনো জিনিসকে, হ্যাঁ, মানে কোনো জিনিসকে একত্রিত করার চেষ্টা করলো অনেক সূত্রকে, বা তাকে কোনো জিনিসটাকে বড় সূত্র আছে তাকে ছোট করার চেষ্টা করলো, এবার করতে যে দেখে না নতুন কিছু তৈরি হয়েছে, তাহলে তাদের লক্ষ্য এটা। আর বা কোনো একটা ন্যাচারাল ফিনোমেনাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছে, সেটা করতে যে পট করে কিছু না কিছু পেয়েছি, পেতেও পারো নাও পেতে পারো। যেমন একটা বিজ্ঞানী আছে, তার নাম হচ্ছে ল্যালপা, ঠিক আছে, মানে ল্যাপ্লাস, ঠিক আছে? ল্যাপ্লাসের পুরো লাইফে কোনো মানে পিওরলি ওয়ার্ক নেই, মানে একদম আউট অফ দ্য থিন এয়ার কিছু ইনভেন্ট করে দিয়েছে সেরকম কিছু নেই, কিন্তু সে বড় বিজ্ঞানী। বড় বিজ্ঞানী কাদেরকে বলে? যারা আউট অফ দ্য থিন এয়ার, মানে একদম ফিজিক্যাল ফেনোমেনাকে জিরো থেকে মানে করে দেয়, এক্সপ্লেন করে দেয়। তাদের উদাহরণকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, আমি মনে করি সবচেয়ে সেরা সায়েন্টিস্ট, সেটা আইজ্যাক নিউটন। কেন? আইজ্যাক নিউটন যখন মানে প্রথম ভাবছে গাছ থেকে আপেল পড়েছে, সে বলছে কেন পড়েছে, তার জন্য তার কাছে অঙ্ক নেই, সে অঙ্ক আবিষ্কার করে বলছে, অঙ্কের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন আবিষ্কার। ভেবে দেখো ওই ডেরিভেটিভটাকে আবিষ্কার করাটা কত কষ্ট করবে, জিরো থেকে। সে আজকে করছে বলে না হয় আমি ডায়লগ মেরে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, মানে সে থিন এয়ার আবিষ্কার করে, সে তোমাদের দ্বিপদ সূত্র, অনুক্রম শ্রেণী সব তার আবিষ্কার। অনুক্রম শ্রেণী আছে ম্যাথে, তার আবিষ্কার। ভাবা যায়, ঠিক আছে? এই যে ত্রিকোণমিতি, 99% ত্রিকোণমিতি তার আবিষ্কার। ভাবো অত ত্রিকোণমিতি সে আবিষ্কার করেছে কত বছর বয়সে? তোমাদের মতো এই ছিল। তখন হয়েছে, তখন প্লেগ ছড়িয়ে গেছে ইংল্যান্ডে প্লেগ মহামারী আসছিল না, ঘরে বসেছিল, ঘরের উপরের তলায়, মানে তার মাসির কাছে মানুষ নিউটন, তাহলে ঘরের উপরের তলায় বসেছিল, বসে বসে কি করবে? ত্রিকোণমিতি আবিষ্কার করে ফেলেছে। কি পাগলা লোক, ঠিক আছে? তাই জন্য সর্বকালের সেরা সায়েন্টিস্ট। এলন মাস্ক হবে না? এলন মাস্ক কি আবিষ্কার করেছে? ল ফিজিক্স, ফিজিক্সে রকেট ডিজিটাল প্রয়োজন হচ্ছে, সেটা ছিল, কবি তো প্রমাণ করতে পারে না, সেটা ছিল, এলন মাস্ক আবিষ্কার করেনি। কি করছে? সেটাকে ফিজিক্সের লটাকে মোর সুটেবলি অ্যাপ্লাই কি করে করা যায় সেটা করছে। সে তো উদ্যোগপতি, ইলেন মাস্ক, সে আবিষ্কার করতে পারে নাকি? ফর্মুলা কে তৈরি করছে?
যেমন বিল গেটস, ঠিক আছে, মানে একজন তার বন্ধুর কাছ থেকে চুরি করছে, বাট বিল গেটস কি করছে, মাইক্রোসফট তৈরি করে ফেলছে একটা সফটওয়্যার। মাইক্রোসফট মার্ক জুকারবার্গ কি তৈরি করে ফেলছে, সে ফেসবুক তৈরি করে ফেলছে, একটা সফটওয়্যার তৈরি করে ফেলছে। দ্যাট ইজ ইনভেনশন। আর টুইটার তো ইলন মাস্ক তৈরি হচ্ছে। তো টুইটার অনেক আগে ছিল, আগে এখন এক্স হয়েছে, টুইটার বহু আগে ছিল। স্পেসএক্স স্পেসএক্স একটা কোম্পানি, সেটা ফাউন্ডার। আর টেসলা, টেসলাও সেম কোম্পানি। ইলন মাস্ক কি হচ্ছে? এলন মাস্ক উদ্যোগপতি। গেম তৈরি করছে একটা 10 বছর বয়সে। সে তো আমরাও করতে পারবো, তুমিও প্রোগ্রামিং শিখে নিলে তুমিও করতে পারবে, সেগুলো ব্যাপার না। ব্যাপার হচ্ছে এলন মাস্ক উদ্যোগপতি। এই যে অনিল আম্বানি, সে কি আবিষ্কার করেছে, সে উদ্যোগপতি, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। ধরো তুমি একটা সায়েন্টিস্ট, তার কাছে গেছো তোমার একটা আইডিয়া দিয়ে, সে বলছে এই আইডিয়াটা আমি কিনবো, এটা আমার নামে পেটেন্ট হবে, তোমাকে এত টাকা দেবে। এলন মাস্ক সেই ঘটনা, বুঝতে পারছি। আর সে কিরকম করছে, সে 10টা বা 20টা সায়েন্টিস্টকে হায়ার করছে, হায়ার করে বলছে এই কাজটা করে দিতে হবে আমাকে এতদিনের মধ্যে। তার জন্য সে যত পয়সা হয়ে ঢালছে। এবার সে পয়সা ঢালছে যখন, তার বেনিফিটটাও তারই না, নামটা কার হবে? ঠিক আছে, ধরো আজকে রকেট তুলে দিল ভারত চাঁদ পর্যন্ত, কেউ বিজ্ঞানীর নাম জানে না, মোদির আন্ডারে হয়েছে জানে, ঠিক আছে, নামটা কার হয়ে গেল? মোদি। ধরো কন্যাশ্রী প্রকল্প, মমতা কি থুড়ি মাথা থেকে কন্যাশ্রী বের করেছে, যারা যে ওর আন্ডারে আইএস বা আইপিএস আছে সে ঠিক করে দিছে, নাম কার? নেতা। সেরকম হচ্ছে এলন মাস্ক। বা এই যে জিও, ঠিক আছে, তুমি কি ভাবছো জিও হটস্টার এটা কি মুকেশ আম্বানি তৈরি করবে? ঠিক আছে, অত মুরাদ নেই ওর, ঠিক আছে, ব্রেন ওইখানে কাজে লাগেনি। একটা সময় ছিল যখন 19-এর দশক ছিল, ঠিক আছে, বা 18-এর দশকে, তখন সায়েন্টিস্টদেরকে সেলিব্রিটির মতো ট্রিট করা হতো। মানে কোনোদিন ইউটিউবে সার্চ করে মাদাম কুরি যখন নোবেল প্রাইজ পেল, সেই রুমটা দেখে মনে হবে কি চলছে, যেন সেলিব্রিটি আসছে, ঠিক আছে। বা অ্যালবার্ট আইনস্টাইন রাস্তা দিয়ে হেঁটে গেল, সে লোক মানে লোক পাগলা অ্যালবার্ট আইনস্টাইন, ঠিক আছে, কি আবিষ্কার করেছে কেউ জানেনি, কেউ হয়তো বুঝতেও পারেনি, ঠিক আছে। ওই জন্য অ্যালবার্ট আইনস্টাইনের চার্লি চ্যাপলিনের একদিন কথা হচ্ছিল, ঠিক আছে, অ্যালবার্ট আইনস্টাইন 2টা ঘটনা কি 3টা ঘটনা এটি চার্লি চ্যাপলিনের কথা হচ্ছে। বলে চার্লি চ্যাপলিন বলছে, বলে আমিও সেরা তুমিও সেরা। বলে কেন? বলে আমি কিরকম অভিনয় করি কেউ বুঝতে পারি। চার্লি চ্যাপলিন কোনোদিন মুখ দিয়ে বলতেন, বলে সবাই এমনিই বুঝেছে, আর তুমি কি আবিষ্কার করছো সেও লোক বুঝতে পারে, কিন্তু সবাই তোমাকে মানে, দুজন দুজনকে প্রচুর ভালোবাসে। আরেকটা ঘটনা, অ্যালবার্ট আইনস্টাইনকে একটা সেই সময়কার মডেল প্রপোজ করছিল, তখন সেই মডেলটা বলতেছে, বলে ধরো আমার মতো দেখতে একটা ছেলে হলো তোমার মতো বুদ্ধি, তাহলে কেমন হয়, প্রপোজাল দিচ্ছে। তখন অ্যালবার্ট আইনস্টাইন বলে, যদি উল্টাটা হয়ে যেত, বলে দেখতে আমার মতো হয়ে যায়, বুদ্ধিটা তোমার মতো হয়ে যায়, তখন তো ডিজাস্টারাস ব্যাপার হয়ে যায়। অ্যালবার্ট আইনস্টাইন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তখনকার সায়েন্টিস্টদের সেলিব্রিটি, এস এন বোস, সত্যেন্দ্রনাথ বোস, মেঘনাথ সাহা, ঠিক আছে। এখন সায়েন্টিস্টদেরকে পপুলারাইজ করেনি, এখন ফিল্ম স্টার, টিকটকার, তারা সব ঠিক আছে। সেটা দেখে সমাজে প্রচুর খারাপ লাগে, কারণ সমাজটা দুর্গতির পথে। যে সমাজে সায়েন্টিফিক অ্যাটিটিউড কমে যায়, যেটা শিখালাম, সেখানে শেষ। সায়েন্টিফিক অ্যাটিটিউড কি ছিল? সবকিছুকে একটা মানে নির্দিষ্ট সেটে দেখে বিচার করা, যেন অর্গানাইজড এক্সপেরিমেন্ট হয়। এখন লোক কি করে, ধরো বাবুন পুরোহিত পূজা করে, অর্গানাইজ নয়, সে হয়তো শিক্ষাই নেই, তার বেদ পুরাণে শিক্ষাই নেই, সে মন্ত্র পূজা মুখে এসে বলে দেবে, দেখবে মাঝে মাঝে আসে। ওগুলো কিন্তু একদমই বাজে। তুমি আগে জানো, তারপর বুঝাবে। তুমি যদি তোমার উত্তরটা জানো, তাকে তখন যাতে বিচার করতে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। যেমন এত স্কুলে হয়তো কোনো হেডমাস্টার কিছু একটা করতেছে, ঠিক আছে, কোনো একটা গার্ডিয়ানের ছেনাকে পিটলো, ঠিক আছে, তার বাপ মা ভাই বোন চলে যাবে, মোর বেটাকে পিটছে, শালাকে আজ দেখে নেবো, কেন পিটছে, কি জন্য পিটছে, হেডমাস্টার কেন কি করছে, সেটা অর্গানাইজড ম্যানারে জানতে হবে। এখনকার সময় পুরো ডিসরাপ্ট, অর্গানাইজেশন বলে কিছু নেই, খালি ডিসঅর্গানাইজড সব কিছু চলতেছে, ঠিক আছে। তাই জন্য সায়েন্স কেন লিখছ, এই দেখো ঘটনা কি, সায়েন্স কেন লিখছে তোমাদেরকে বলার কারণই হচ্ছে সায়েন্স এই ঘটনাগুলোর জন্য দিয়ে যাবে। সায়েন্স লিখছে, সায়েন্সে একটা কেরিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর্টসে পড়লে কোথায় যাবো, সেইগুলো সায়েন্সের কেরিয়ার গঠনটা সায়েন্সের টার্গেট না। সায়েন্সের টার্গেট তোমাদের ব্রেনটাকে খুলে দিবে, ঠিক আছে, ডিসমান্টাল করে দিবে ব্রেনের সমস্ত ওয়ারিং, ঠিক আছে। কোনোদিন ভাবনি যে সায়েন্স নিলেই সাকসেস, লোক আইআইটি যে ফেলিয়ার হয়ে বসে আছে। তোমার অ্যাটিটিউড, সায়েন্টিফিক অ্যাটিটিউড তৈরি করো, যে এই জিনিসটা তৈরি করবো ভিতরে, জীবনে কোথাও না কোথাও সাকসেস পেয়ে যাবে, ঠিক আছে। তোমার কি মনে হয় পিডব্লিউ অত আইআইটি এনআইটি লোকগুলো পড়াই কেন? চাকরি পাইনি, অন্য ভরে দেবে। দ্যাট ইজ দ্য রিজন। বুঝতে পারছেন না? কারণ আইআইটি গেছে তারা, দেখো আইআইটি লোক মাস্টার আছে বুঝলাম, সবাই তো বেশিরভাগকে বলে আমি এআই র্যাঙ্ক 1 এরকম। তাহলে এআই এর 32-72 এরকম টিচার আছে পিডব্লিউ বলো, ভালো ভালো ইনস্টিটিউটে, তারা কেন ওইখানে অ্যাপ্লাই করতেছে? চাকরি পাই। তুমি আইআইটি যেও ফেলিয়ার হয়ে যাবে, তোমার সোলো পারপাস হবে ফিজিক্সে, যেন ফিজিক্স বা যে কোনো সায়েন্স পড়ে, যেন মেন্টাল অ্যাবিলিটিটাকে আমার এতটা বুস্ট হয়ে যায়, যেন আমি সমাজের সবকিছু সত্যটা দেখতে পাই,
ঠিক আছে? আর ফিজিক্স যত পড়বে তত মনে হয় ভগবান প্রচুর কাছে, ঠিক আছে? কারণ আছে কোয়ান্টাম ফিজিক্সে যা, এবার কি ফিজিক্সের শাখা, ফিজিক্সে কি কি আছে, ঠিক আছে? আজকে ফার্স্ট চ্যাপ্টার এবং শুরু, ফিজিক্স শুরু হলো, এটা প্রথম দিন এই ডায়লগ গুলা দেওয়া উচিত ছিল, ঠিক না বিটু? হ্যাঁ, কারণ অঙ্কটা আগে দরকার বলে অঙ্ক অঙ্ক এতটাই দরকার যে আগে দিতেই হচ্ছে আমাকে। ফিজিক্সের শাখা বলে লিখো। ফিজিক্সে কি কি শাখা? মেন মেন কিছু শাখা, যেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। এই ধরো আমি কালকে আমাকে একটা ক্লাস দিয়েছিল, ঠিক আছে? স্যাররা বলছে অবিনাশ আমার ক্লাস থাকেনি, ঠিক আছে? আমাকে বলে স্যার 7C চলে যান। তাদের পড়ানো হচ্ছে কি পরমাণু নাকি, বোর্ডে লিখলাম, পড়াচ্ছি, সবাই চুপ করে হাঁ করে দেখতেছি। বলি তুলুন কেন বলছি, বলে স্যার আপনি বোর্ডে লিখুন তাহলে তুলবো। বলি কেন? বলে স্যার বানান টানানো ভুল হতে পারে। আমি আর কিছু বলতে পারিনি তাদের, তারা কি ফিজিক্স কি পড়াবি তাদেরকে, তারা অবহ শিখেনি। মানে এখনকার শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে বুঝতে পারছো? এই ধরো তোমাদেরও আশেপাশে, ঠিক আছে, কিছু কিছু ছেলে আছে যারা সায়েন্স লিবা উচিতই না, তারাও দেখবে সায়েন্স ভর্তি হয়েছে, আছে তো? তোমরাও দেখো কেন ভর্তি হয়েছে, তারা ভাবে, তাদের ঘরের লোক ভাবে যে সায়েন্সে বিশাল বড় কেরিয়ার আছে, ঠিক আছে? সায়েন্স একদম একটা সুন্দর মডেল, আর আর্টস দিলে একদম কুৎসিত, ঠিক আছে, ভিখারি মার্কা লোক। সব সাবজেক্টই সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স, বুঝতে পারছো তো? তবে সায়েন্স নিলে কি হয়, পথটা একটু বেশি প্রশস্ত হয়, সেটা আমি আগে প্রথম দিনই বলেছি। তবে সব সাবজেক্টই সেম। আর যখন সায়েন্স পড়বে ইউ হ্যাভ টু রেসপেক্ট এভরি সাবজেক্ট, ঠিক আছে? সায়েন্স পড়ছি বলে আর্টস গুলো কুত্তার খালে সব, ঠিক আছে, যা যা তোদেরকে চিনি নি সেটা জানা, ইউ হ্যাভ টু রেসপেক্ট। এবার কি আর্টসের ছেলে একটু বকেটা হয়, তাদেরকে পড়াই উচিত, কিছু কিছু ছেলে আছে। আচ্ছা, ক্লাসিক্যাল মেকানিক্স, আর কি হবে অপটিক্স, আচ্ছা আর কি হবে ইলেকট্রোডাইনামিক্স, আর কি থার্মোডাইনামিক্স, আচ্ছা সলিড স্টেট ফিজিক্স। আচ্ছা তোমরা ক্লাস 11 বা 12 হয়তো পাবে কেমিস্ট্রি বইটা খুললে সলিড স্টেট ফিজিক্স, এটা কিন্তু ফিজিক্সের পার্ট। আমার স্পেশাল পেপারই সলিড স্টেট, তো বলতে পারবো না সেটা কেমিস্ট্রির জিনিস। ওই জন্য কেমিস্ট্রি সবসময় কি থাকে, ফিজিক্যাল কেমিস্ট্রি ফার্স্ট পার্ট থাকে না, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক এন্ড অর্গানিক, তিনটা পার্টে থাকে। 6 আর আমরা কি শিখবো, ক্লাসিক্যাল মেকানিক্স, অপটিক্স, ইলেকট্রোডাইনামিক্স, থার্মোস্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, আর এটা ইলেকট্রনিক্স। আচ্ছা 7 আর এটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। 8 আচ্ছা এই 7টা থ্রু আমরা 11-12 শিখবো। 8 এর গ্লিমস অফ আর্ট, মানে 8টা জাস্ট এরকম শুরু হবে, ছোঁয়াবো বেরিয়ে যাবো। দুটো টপিক আছে 8 বার। একটা হচ্ছে এসটিআর, কোনটা? 4টা থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। 5টা হচ্ছে সলিড স্টেট ফিজিক্স। আর লাস্টেরটা হচ্ছে দুটো ফিজিক্সের টপিক আছে যেগুলো প্রচুরই ভাইটাল, ঠিক আছে? এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটা আইনস্টাইন দাদু, আর এটা শ্রোডিঞ্জার, ঠিক আছে? আচ্ছা এবার কি, এই যে ঘটনা আমি বলে দিই ফিজিক্সের কোন কোন টপিকে কি ডিসকাশন হবে। ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাস 11 এর 90% ফিজিক্স হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স। আচ্ছা অপটিক্স এর সঙ্গে ক্লাসিক্যাল মেকানিক্স এর সঙ্গে আমি সাউন্ডটাকেও ইনক্লুড করতেছি, শব্দও আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর ভিতরে পড়বে তোমাদের লাস্ট চ্যাপ্টার 11 এ, ঠিক আছে? আর এটা ক্লাসিক্যাল মেকানিক্স এর ভিতরে সবটাই, তুমি প্রথমটা যতটা পরীক্ষা হবে ততটাই ক্লাসিক্যাল মেকানিক্স। উপরন্তু আমি যে জিপিএম মানে জেনারেল প্রপার্টি অফ ম্যাটার, সেটাকেও আমি ক্লাসিক্যাল মেকানিক্স এর ভিতরে ইনক্লুড করি। অপটিক্স মানে আলো, আলোর ঘটনা, বাংলায় লিখে রাখবে সাইডে যদি না বুঝতে পারো। অপটিক্স বলে আলো, ঠিক আছে? আলোর যে ঘটনা বলি সেটা অপটিক্স। আচ্ছা ইলেকট্রোডাইনামিক্স মানে হচ্ছে তড়িৎ আর চুম্বক, তাদের ভিতরে ঢুকলো ইলেকট্রোডাইনামিক্স, তড়িৎ আর চুম্বক। আচ্ছা থার্মোডাইনামিক্স মানে হচ্ছে তাপ গতিবিদ্যা, মানে তাপ উষ্ণতা বা কি জিনিস সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? তোমাদের 11এই আছে নেক্সট সেমিস্টারে। আচ্ছা সলিড স্টেট ফিজিক্স মানে কঠিন, বুঝতে পারছো? কেলাস লিখো, কেলাসের গঠন। আচ্ছা এটা তোমাদের টপিকে নেই, 11 এ নেই, ফিজিক্সে নেই, কেমিস্ট্রি পাবে তোমরা, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আমরা ফিজিক্সে পাবো সলিড স্টেটটা। আচ্ছা ইলেকট্রনিক্স মানে বুঝতেই পারছো, ইলেকট্রনিক্স এর আর কি করবো বাংলা, ঠিক আছে? ডিজিটাল বর্তনী, এটা লিখতে পারো। আচ্ছা নিউক্লিয়ার ফিজিক্স মানে কি পরমাণুর কক্ষের ভিতরে কি চলছে। এবার আসবে এই দুটো একদম শেষে 11 এর ধরবো আমরা, সেটা হচ্ছে এসটিআর,
কোয়ান্টামটা 12 ধরবো, ঠিক আছে। STR হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। এটা কি মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি মজার ঘটনা। ধরো ব্ল্যাক হোলের কাছে সময় কেন থেমে যায়, বা কেউ যদি ধরো সৌমেনকে রকেটে বুশ করে দিলাম, ঠিক আছে, পেছন পাশে আগুন লাগিয়ে দিলাম, মানে রকেটে, নট সৌমেনের, ঠিক আছে। সৌমেন ধরো আলোর বেগে ছুটে চলছে, তাহলে সৌমেনের সাপেক্ষে সময় কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। মানে আমার ঘড়ি কিন্তু সৌমেনের ঘড়ি আল্লাহ চলবে, সেটা জানো কি? এই কি ঘটনা, সেগুলো হচ্ছে স্পেশাল থিওরি হলো। মানে কি আমরা টাইম ট্রাভেল কেমন হয় সেটা শিখি। ওয়েলকাম টু ফিজিক্স। এখান থেকে ফিজিক্স শুরু হলো। ছোটবেলায় যে ফিজিক্স পড়ছে সেগুলো কি ছিল? কিছু না, ছোনা মাছ, ঠিক আছে। একদম ফেলিওর ফিজিক্স ছিল, মানে জাস্ট ভুলই ভুল, বাট শিখতে হয় বেস ক্লিয়ার করার জন্য এটা। এগুলো তো ফিজিক্স নাকি? টাইম ট্রাভেল কি করে করবো, স্পেস ড্রাইভ কি করে তৈরি করবো নাকি, যেগুলো শুনো ফিজিক্স ইন্টারেস্ট লাগে, সেগুলো তাহলে এখনই শুরু হবে। আচ্ছা, আজকে তাহলে আর লাস্ট কি টপিক রইলো? এটা হচ্ছে ফিজিক্স এর রইলো। কি কি ছিল আর বাকি সূচিপত্রটা দেখো। কি না, জিনিসের ক্লিয়ার ধারণা থাকা দরকার। বলো কোনটা গো? স্কোপ হয়েছে, এবার কি ফান্ডামেন্টাল ফোর্সেস নাকি? আচ্ছা, এটা দেখো, চা ব্রেক গেলেই টিপে, তারপর তোমাদের লেকচার কন্টিনিউ করো। আচ্ছা, মোটামুটি এতটা পর্যন্ত বুঝতে পারছি। তাহলে ফিজিক্সের মূল লক্ষ্য কি? খাতাটা খুলে কথা বলতে বেশি দেখি। আচ্ছা আচ্ছা, ফিজিক্সে তাহলে মূল লক্ষ্য দুটো তিনটা ছিল। একটা হচ্ছে রিডাকশনিজম, আর একটা হচ্ছে তোমাদের ইউনিফিকেশন, আর হচ্ছে কোনো কিছুকে নতুন কিছু ডেভেলপ করার চেষ্টা ছিল, ঠিক আছে। যেমন রিডাকশনিজমে যদি একটা আমরা ইন্ডিকেট করে দিই, আমি 4টা সূত্র লিখবো, তাতে ফিজিক্স পুরা ইলেকট্রোম্যাগনেটিজম এক্সপ্লেন হয়ে যাবে। যেমন কি ডাইভারজেন্স অফ ই, কার্ল অফ ই, ডাইভারজেন্স অফ বি, কার্ল অফ বি, rho by epsilon naught, কার্ল অফ ই মাইনাস ডেল বি বাই ডেল টি। আচ্ছা, ডাইভারজেন্স অফ বি শূন্য, কার্ল অফ বি সমান কি হবে? এটা a প্লাস বি, দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি হবে, সেটা লিখে রাখা হবে, এটা বড়দের আলোচনা, ঠিক আছে। আচ্ছা, এই 4টা সূত্র তুমি কি ভাবছো? যত কারেন্ট ফেনোমিনা, যত ম্যাগনেটিজম ফেনোমিনা সবকেই বুঝিয়ে দেবে এই 4টা সূত্র সব। কমপ্লিট, ডান, ঠিক আছে। এটা দিস ইজ ফিজিক্স। আমরা কিরকম পড়বো? আমরা কি এই 4টা সূত্র পড়বো না বাবা? এটা এখন বিএসসি বা যখন ইঞ্জিনিয়ারিং এ যাবে ফার্স্ট ইয়ারে তখন পড়বে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। যা লিখাবো তাই তুলবি, জীবনে কোনো না কোনোদিন কাজে লেগে যাবে। সেটা দ্বিতীয়টা কার্ল অফ ই দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল বি বাই ডেল টি। অ্যাকচুয়ালি এর মাথায় ভেক্টর চিহ্ন দেওয়াটা উচিত নয়, বাট আমরা দিচ্ছি। এই ডাইভারজেন্স রাশিটা আমরা আরেকটু ভেক্টরে শিখবো। এটা মানে হচ্ছে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জে। এটাকে ন্যাবলা বলে, মনে আছে? ন্যাবলা ছিল না এটা? বলিনি তোদেরকে? তাহলে বলা নেই। এটা তাহলে ন্যাবলা অপারেটর, ঠিক আছে। এর নাম ডেল অপারেটর বা ন্যাবলা অপারেটর। অবশ্যই 3 ডাইমেনশনাল এক্স ওয়াই জেড তিনটা অক্ষর নিয়ে কাজ করতেছে, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, ঠিক আছে। এটা একটা রিডাকশনিজমের एग्जांपल হিসেবে রাখতে পারো। এবার 4টা ফান্ডামেন্টাল ফোর্স সম্বন্ধে আমরা শিখবো। লিখো ফান্ডামেন্টাল ফোর্স টপিক কর। প্রকৃতিতে সমস্ত রকম বল এই 4টা ফোর্সের মধ্যেই চলে। মানে আমরা যা শিখবো এই 4টা বল নিয়েই কাজ হবে। প্রথম লিখো গ্র্যাভিটেশনাল ফোর্স। মানে ক্লাসিক্যাল ফিজিক্স এই 4টা বলবিদ্যাই চলে, বা কোয়ান্টামও বলতে পারো। আর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর হচ্ছে তোমার
স্ট্রং ফোর্স, স্ট্রং ইন্টারাক্টিং ফোর্স। এটা হচ্ছে ফোর্থ উইক ইন্টারাক্টিং ফোর্স। চার রকম ফোর্সই আমাদের অ্যাভেলেবিলিটি আছে। হলো, এবার আমরা একটা একটা ফোর্স সম্বন্ধে আমরা একটু ডিসকাস, হ্যাঁ একটা একটা ফোর্স সম্বন্ধে আমরা একটু ডিসকাশন করব। ফার্স্ট আমরা কি গ্র্যাভিটেশনাল ফোর্স পয়েন্ট করব। অবশ্যই এটা কি একটা নিউটনিয়ান ফোর্স। ফার্স্ট অফ অল নিউটনের ক্লাসিক্যাল বলবিদ্যা মেনে চলে, ক্লাসিক্যাল মেকানিক্সের ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা ছোটবেলা থেকে জানি যে এফ সমান কি হয়, জি m1 m2 বাই r স্কয়ার হয়। ফার্স্ট অফ অল গাণিতিক ফর্ম। সেকেন্ড, কসমোলজিক্যাল বডির ভিতরেই কাজ করে। বডিতে কার্য করে। থার্ড, ইনভার্স স্কয়ার নেচার হয়। কি কোনটা? কসমোলজিক্যাল বডিতে কাজ করে। ইনভার্স স্কয়ার নেচার কাজ করে মানে কি, এইটা বল হচ্ছে F প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার, এইভাবে চরিত্র হয়। ঠিক আছে। আচ্ছা, আর কি ফোর্থ চরিত্রের মধ্যে আর কি লিখতে পারি, এটা কি যখন গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে সেটা কি খুব ছোট ছোট ডিসটেন্সে কাজ করে না বড় বড় ডিসটেন্স? সূর্য চাঁদ অনেক বেশি বেশি ডিসটেন্স, তাহলে এটা লং রেঞ্জ ফোর্স। লং রেঞ্জ ফোর্স। এটা একটা সেন্ট্রাল ফোর্স, লিখে রাখো, পরে শিখবো আমরা যখন বৃত্তীয় গতি পড়বো তখন বুঝতে পারবো সেন্ট্রাল ফোর্স কি। সেন্ট্রাল ফোর্স বা অপকেন্দ্রিক বল। অভিনা অপতা ভুলে যাচ্ছি, যাই হোক যেগুলো একটা হবে বাংলাটা, অপকেন্দ্রিক বল। তাহলে ক্যারেক্টারিস্টিক কি কি? পাঁচটা ক্যারেক্টারিস্টিক। এটা হচ্ছে প্রথমত একটা ফর্মুলেট করতে পারতেছি। আচ্ছা, কসমোলজিক্যাল বডিতে কাজ করে পারতেছি, ইনভার্স স্কয়ার নেচারের হয়, আর কি লং রেঞ্জে কাজ করে। অ্যানাদার পয়েন্ট কি, আমরা সেন্ট্রাল ফোর্স বা অপকেন্দ্র বল হিসেবে কাজ করে। এবার নেক্সট লিখো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা ফার্স্ট আইটেম। লিখো আধানদের মধ্যে কাজ করে। ইএম ফোর্স বা ইএম ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হলো, প্রথম বৈশিষ্ট্য কি, আধান দ্বয়ের মধ্যে কাজ করে। সেকেন্ড পয়েন্ট কি, আচ্ছা গ্র্যাভিটেশনাল ফোর্সে আরেকটা যোগ করবে, গ্র্যাভিটেশনাল আকর্ষণ হয় না বিকর্ষণ হয়? বিকর্ষণ হয়, তাহলে শুধু লিখো আকর্ষণ বল। এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, আরেকটা পয়েন্ট যোগ করে দাও, আকর্ষণ বল। আচ্ছা, আধানদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ দুটোই কাজ করে, তাহলে লিখো আকর্ষণ এবং বিকর্ষণ হতে পারে। ইহা আকর্ষণ এবং বিকর্ষণ হতে পারে। আচ্ছা, গ্র্যাভিটেশনাল ফোর্সে আরো একটা বৈশিষ্ট্য যোগ করতে পারো, গ্র্যাভিটেশনাল যখন বল কাজ করে, মাধ্যম কি কোনো কাজ করে? তার ভিতরে কোন মাধ্যমে আছে? তাহলে মাধ্যমহীন লিখে রাখো। যখন এটাও কাজ করে তড়িৎ বল, তখনও মাধ্যমহীন, তাহলে লিখো এটাও মাধ্যমহীন, সেখানেও লিখে রাখো মাধ্যমহীন। আচ্ছা, এটা একটা কনজারভেটিভ ফোর্স, এটাও লিখবে। এটা একটা কনজারভেটিভ ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের এটা 10⁻36 গুণ বড়। গ্র্যাভিটেশনাল ফোর্সের 36 গুণ বড়।
ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে, ফার্স্ট যেটা লিখিয়েছি তার। এবার পয়েন্ট করো স্ট্রং ইন্টারঅ্যাকশন ফোর্স। কি বুঝতে পারো? গ্র্যাভিটেশনাল যে ফোর্স হয় তার চেয়ে 10⁻36 গুণ বেশি, এটা মানে বেশি স্ট্রং, ঠিক আছে। আচ্ছা, তারপর লিখো স্ট্রং ইন্টারঅ্যাকশন ফোর্স। গ্র্যাভিটেশনাল চেয়ে এটা 10⁻38 টাইম বড়। গ্র্যাভিটেশনাল চেয়ে এটা 10⁻38 টাইম বড় স্ট্রং ইন্টারঅ্যাকশনটা। 38। আচ্ছা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা শর্ট রেঞ্জ ফোর্স। মানে খুব ছোট ছোট ডিস্টেন্সে স্ট্রং ইন্টারঅ্যাকশন কাজ করে। স্ট্রং ইন্টারঅ্যাকশন কোথায় দেখা যায়? উদাহরণ হিসেবে লিখতে পারো প্রোটন প্রোটন, প্রোটন নিউট্রন, মানে কি পরমাণু নিউক্লিয়াসে স্ট্রং ইন্টারঅ্যাকশন দেখা যায়, পরমাণু নিউক্লিয়াসে। আচ্ছা, কেন বলতেছি? ধরো আমরা জানি দুটা সিমিলার আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। আর বিপরীত আধান আকর্ষণ করে। তাহলে প্রোটন প্রোটনকে ধরে রাখার জন্য যে বলটা কাজ করে সেটা অবশ্যই প্রচুর স্ট্রং হতে হবে, তাহলে কি কাজ করবে? বিকর্ষণ করে, তাই না? এটা স্ট্রং রেঞ্জ ফোর্স। কত গুণ বেশি? গ্র্যাভিটেশনাল বলের চেয়েও 10⁻38 গুণ বড়, মানে কত স্ট্রং। আর এটা খুবই শর্ট রেঞ্জে কাজ করে, মানে কয়েক অ্যামস্ট্রং এর ভিতরে বা কয়েক ফার্মির ভিতরে, ঠিক আছে। মানে এটা পুরো লিখে রাখো, এটা ফার্মিতে কাজ করে। এফএম মানে 10⁻−15 অ্যামস্ট্রং, এই 15 মিটার, এই রেঞ্জে কাজ করে ফার্মিতে, মানে এতই শর্ট। এটা কিভাবে ক্রিয়েট হয় স্ট্রং ইন্টারঅ্যাকশন? আমি কি বললাম, স্ট্রং ইন্টারঅ্যাকশন কোথায় হয়? নিউট্রন প্রোটনের ভিতরে নাকি, বা প্রোটন প্রোটনে, বা প্রোটন নিউট্রনে। কিসের মাধ্যমে হয়? তিনটা কণার ভিতরে পাই মেসন নামক একটা কণার আদান প্রদানে হয়। পাই মেসনের আদান প্রদানে, মানে ধরো কি হয়, নিউট্রন কাছে পাই মেসন এরকম করে থাকে, এবার কি প্রোটন এরকম থাকে। এবার কি ধরো নিউট্রনটা পাই মেসন গুলো দিয়ে দিল, ঠিক আছে। পাই মেসন একটা নিস্তড়িত কণা, এখানে যদি পাই মেসন গুলো একে ঘিরে দেয় তখন সেটা কিসে পরিণত হয়ে যায়? সেটা ঘুরে আবার নিউট্রনে পরিণত হয়ে যায়, ঠিক আছে। আবার এই এগুলো চলে গেলে সে নিউট্রনটা কিসে পরিণত হবে? প্রোটনে পরিণত হবে। তাহলে প্রোটন নিউট্রন আলাদা কণা নয়, কি পাই মেসনের আবরণী। আমি একটা ছোট কনসেপ্ট দিচ্ছি, বাট ইন দা ডিপার মিনিং যখন আমরা নিউক্লিয়ার ফিজিক্স পড়বো, ঠিক আছে, তখন নিউট্রন এন্ড প্রোটনের ধারণা আরো ডেভেলপ করবো। দুটো কিন্তু এরকম ভাবে কাজ করেনি, আরো কঠিন ভাবে কাজ করে। আমি জাস্ট এটা ফান্ডামেন্টাল কনসেপচুয়াল আইডিয়া দিচ্ছি যে এরকম হতে পারে, ঠিক আছে। তাহলে কি হয়, পাই মেসন কণার যে আদান প্রদান হয় তাতে স্ট্রং ইন্টারঅ্যাকশন তৈরি হয়, ঠিক আছে। লিখে রাখো, পাই মেসনের আদান প্রদানের জন্য স্ট্রং ইন্টারঅ্যাকশন তৈরি হয়। স্ট্রং ইন্টারঅ্যাকশন তৈরি হয় পাই মেসনের আদান প্রদানের জন্য। আচ্ছা, এবার লিখো লাস্ট আইটেম, উইক ইন্টারঅ্যাকশন। এটাও কি হয়, পরমাণু নিউক্লিয়াসের ভিতরে কাজ করে। লিখো উইক ইন্টারঅ্যাকশন, এটাও একটা নিউক্লিয়াসের ভিতরের বল, ঠিক আছে। উইক ইন্টারঅ্যাকশন কখন হয়? যখন বিটা ডিকে হয়। তোমরা তেজস্ক্রিয়তায় পড়েছো আলফা বিটা ডিকে হয়, ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াস থেকে। তাহলে যখন বিটা ডিকে ঘটে তখন আমাদের উইক ইন্টারঅ্যাকশন হয়, ঠিক আছে। এটাও একটা ইম্পর্টেন্ট ফোর্স, এটা গ্র্যাভিটেশনাল এর চেয়ে 10⁻25 টাইমস বেশি স্ট্রং। মানে যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স প্রথমে ছিল একটা 10⁻30 10⁻25 গুণ বেশি স্ট্রং ফোর্স, ঠিক আছে। তাহলে এটাও স্ট্রং। সবচেয়ে উইকটা লিখে গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু একটা মজার ব্যাপার, গ্র্যাভিটেশনাল সবচেয়ে উইক, কিন্তু যদি কোনো উইক বস্তুকে অনেক সময় দেওয়া হয় সেও কিন্তু কি কি বিস্ময় ঘটাতে পারে। গোটা ব্রহ্মাণ্ড কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সেই তৈরি। সেটা সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বলকে সময় দিতে কি তৈরি করে হয়েছে? ভয়ঙ্কর জিনিস তৈরি করে হয়েছে, যেটা আমরা এখন বুঝতে পারি। তাহলে বিটা ডিকে 10⁻25 টাইমস কত কাজে লাগে? আচ্ছা, এটা কি উইক ইন্টারঅ্যাকশন কি কাজে লাগে? মেসেঞ্জার হিসেবে কাজে লাগে, এনার্জি মেসেঞ্জার বলে লিখে রাখো। এনার্জি মেসেঞ্জার মানে একজনের এনার্জি অন্য কাউকে, অন্য পার্টিকেল গুলোকে ট্রান্সফার করে, ঠিক আছে। আচ্ছা, এই হয়ে গেল ফোর্স। আর কি এবার টপিক ছিল বলো?
কনজারভেশন লস। তার আগে একটা ছোট জিনিস লিখে রাখি, এই যে স্ট্রং ইন্টারাকশন তার একটা এক্সাম্পল লিখে রাখো। এই পরে বুঝাবো এটা, এই ছবিটা এঁকে রাখো। একটা উইক ইন্টারাকশনের ছবি এঁকে রাখো, যখন উইক ইন্টারাকশন হবে তখন এইটা। এটা উইক, স্ট্রং এর জন্য আমরা স্ট্রং দিচ্ছি এস। এগুলো কি জিনিস নাকি কোয়ান্টাম ফিল্ড থিওরির অন্তর্গত। এটা তৈরি হচ্ছে তোমার স্ট্রং ইন্টারাকশনে একটা ই মাইনাস মানে ই হচ্ছে ঘটনা, আর এটা প্রোটন নিউট্রনের একসঙ্গে ই হচ্ছে, এটা নিউ মানে এনার্জি বেরাচ্ছে। বিউটিফুল জিনিস এগুলো, সো মাচ ডেপথ এন্ড সো মাচ বিউটিফুল। এগুলো ডায়াগ্রাম, এগুলোকে বলে ফাইনম্যান ডায়াগ্রাম। রিচার্ড ফেইম্যান নাম শুনছো? মডার্ন যুগের এক সময় সবচেয়ে বড় সায়েন্টিস্ট ছিল রিচার্ড ফেইম্যান। আচ্ছা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের আরেকটা, এটা হচ্ছে তোমার কি কি ফোর্স হলো? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো এটা ইএম ফোর্স, এটা উইক ফোর্স, আর একটা হবে স্ট্রং ফোর্সের একটা एग्जांपल দেখে রাখি। যখন एग्जांपल দিবে স্ট্রং ফোর্সের, তখন এইটা দিবে পার্টিকেল ইন্টারঅ্যাকশন। স্ট্রং ফোর্সের প্রোটন এবার নিউট্রন দুটো ইন্টারঅ্যাক্ট হচ্ছে, পাইনেশন বলছিলাম তো, পাই এবার লিখো নিউট্রন, এটা প্রোটন। এটা পুরোপুরি কি আছে? এগুলো স্ট্রং ইন্টারঅ্যাকশন, উইক ইন্টারঅ্যাকশন এন্ড স্ট্রং ইন্টারঅ্যাকশন। এবার লিখো কনজারভেশন হলো পয়েন্ট কর। সবসময় মনে রাখবে খাতাটা ফার্স্ট প্রায়োরিটি হবে 11 12। ঠিক আছে, 19 এ কি ছিল? যা ছিল বইয়ের সহায়িকা পেয়ে যেত সব, এখানে কিন্তু খাতাটাই মেন পাই যাবে, এখানে বইয়ে পাবিনি। বইগুলো আছে ফার্স্টে পাল্টি খুঁজে, বুড়া হয়ে যাবি তো বই খুঁজে পাবি। যেগুলো লেখকরা বই লিখেন যে কোনো প্রকাশনে, এগুলো সব থাকে, এগুলো অনেক আলটিমেট কালেকশন হচ্ছে এটা। ঠিক আছে, 4টা বই 10টা নোট ঘেটে এটা কালেকশন, এগুলো তাহলে তুমি করে পাবি। আচ্ছা, এবার লিখো কনজারভেশন। ফিজিক্স লিখো, ফিজিক্স 4টি কনজারভেশন ল মেনে চলে সর্বদা। ফার্স্ট হচ্ছে এনার্জি কনজারভেশন। সেকেন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি কনজার্ভ হবে? হ্যাঁ হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ, মোমেন্টাম কনজারভেশন। থার্ড লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন। ফোর্থ হচ্ছে চার্জ কনজারভেশন, চার্জ কনজারভেশন। এই 4টা কনজারভেশন ল মেনে চলে। ঠিক আছে, দুইটা লিখছি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন মানে রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ সংরক্ষণ, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। এটা কি বোঝায় এগুলা? ঠিক আছে, প্রথম হচ্ছে এনার্জি কনজারভেশন। কোন সিস্টেম আফটার সাম রিঅ্যাকশন অর আফটার সাম এক্সচেঞ্জ অফ সামথিং, কিছু একটা হলো, তার এনার্জিটা কিন্তু অলওয়েজ কনজার্ভ। মানে মহাবিশ্বের আমাদের চারপাশে যত, তার এনার্জিটা কিন্তু সেম, তার কিন্তু এনার্জি, টোটাল এনার্জি কোনোদিনই পরিবর্তন হয়। ফার্স্ট। সেকেন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কোনো বস্তুর, আমরা যখন চ্যাপ্টার নাম্বার 3 রৈখিক কৌণিক ভরবেগ পড়বো তখন এটা বুঝবো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অলওয়েজ কনজার্ভই থাকে। লিনিয়ার মোমেন্টাম তোমরা 9 এ পড়ে আসো যে কোনো বস্তুর ভরবেগ, কোনো বিক্রিয়া বা কোনো সংঘাতের পূর্বের ভরবেগ এবং পরবর্তীকালের ভরবেগ সর্বদা সমান হয়, সেটা হচ্ছে লিনিয়ার কনজারভেশন। আর চার্জ কনজারভেশন, কোনো একটা সিস্টেমে ধরো রাসায়নিক বিক্রিয়া হল, যেমন ধরো সহজ একটা বিক্রিয়া, ধরো H2 প্লাস O2 আমাদের তৈরি করবে, এটা তৈরি করবে নাকি? তাহলে ইন এনি সেন্স এর মধ্যে যতগুলো চার্জ ছিল বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে
দুটো চার্জ সর্বদা সেম। বা এমন ঘটনা ঘটলো, আমরা একটা কাঁচ দণ্ড দিলাম, ঠিক আছে, তাকে একটা আমরা ক্লথ মানে ধরো একটা সিল্কের ক্লথ দিয়ে ঘষে দিলাম, রাব করে দিলাম, তাহলে কি হবে, এই কাঁচ দণ্ডটা চার্জড হয়ে যাবে, ঠিক আছে, আইদার বি পজিটিভলি বা নেগেটিভলি কিছু একটা তো চার্জ হবে, মানে ইলেকট্রন বেরাবে বা ইলেকট্রন ঢুকবে, ঠিক আছে। তাহলে এই যে চার্জড হলো, তাহলে এই যে চার্জে যতগুলো ইলেকট্রন বেরাইছে ততগুলো ইলেকট্রন এর ভিতরেই থাকবে বা পরিবেশেই ছড়াবে, মানে আলটিমেটলি টোটাল চার্জ উইল বি কনজার্ভ। বাকি যত ফর্মুলা আছে সেগুলো চেঞ্জ হতে পারে ফিজিক্সে, এই চারটা জিনিস চেঞ্জ হয়নি। আর এই চারটা জিনিসকে নিয়েই আমরা সব প্রমাণ আগাবো। আর কোনো যদি প্রমাণ করি ফিজিক্সে এই চারটা চেঞ্জ হচ্ছে, তার মানে দুটো ঘটনা হতে পারে, আইদার তোমাকে সুইডেন রাখতে পারে, ঠিক আছে, নোবেল দেওয়ার জন্য, নাহলে তুমি ভুল করছো, বুঝতে পারবে। এটা ভুল হয়, এগুলো কোথায় ভুল হয় জানো তো, যখন ব্ল্যাক হোলের ভিতরে যখন আমরা একদম সেন্টারে যাব তখন ভুল হয়, তখন ডিস্টার্ব হয়ে যায় এগুলো, মানে আমরা বুঝতে পারিনি কি চলছে, তাই না, বলেনি ব্ল্যাক হোল ওয়ান্ডার, ঠিক আছে। এই হচ্ছে চারটা কনজারভেশন। লাস্ট আইটেম আরেকটা আছে, বলো সেটা কি ছিল? সিমেট্রি। সিমেট্রি মানে একই ধরন। একই ধরন কাকে বলো ফিজিক্সের ভাষায়? সিমেট্রি। সিমেট্রি বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। হয়তো মনে হবে কনসেপ্টটা কি, সিমেট্রি এটাই কনসেপ্ট, এরকম মনে হতে পারে, কিন্তু সিমেট্রি ইন দ্য বিগাস্ট সেন্স বিশাল ইম্পর্টেন্ট। সিমেট্রি কনসেপ্ট, সিমেট্রি কনসেপ্ট এমন হয়, সিমেট্রিক্যাল মানে কি বলছি আমরা, আইডেন্টিক্যাল বা সিমেট্রিক্যাল কখন বলি কোন বস্তু, যে দুটো বস্তু দেখতে একই, তখন তোকে বলি আইডেন্টিক্যাল। বাট সিমেট্রি কথাটা বলতো, সিমেট্রি মানে সমতা, আইডেন্টিক্যাল মানেও সমতা, দুটো কিন্তু ইংলিশে আলাদা আলাদা ওয়ার্ড। আইডেন্টিক্যাল মানে যদি আমি কারোর সঙ্গে আরেকটাকে যে একই, তখন তাকে বলি আইডেন্টিক্যাল সিস্টেম। মানে দুটো সিস্টেম আছে, তাহলে দুটাই সেম, যদিও আইডেন্টিক্যাল সিস্টেম এক্সিস্ট করতে পারেনি, তবুও আমরা তাকে বলি আইডেন্টিক্যাল সিস্টেম। সিমেট্রি কাকে বলো, ধরো আমরা খেলাম, বাইরে করলাম, খেলাম বাইরে করলাম, তাহলে সেম প্রসেস আফটার সাম সেম হয়ে গেল। মানে উদাহরণ দিয়ে গেল, ধরো এই বাক্সটা, এর যদি কাছে একটা আয়না দেবে, তাহলে বাক্সটা কি পরিবর্তন হবে? তাহলে আয়নার এটাই পাশে, ঠিক আছে, মিডিয়ালি আয়না দিচ্ছি, আলাদা কালি রাখবে, তাহলে সুবিধা হবে আমাদের। ধরো একটা রিফ্লেকশন, তাহলে রিফ্লেকশন অপারেশন যখন করলাম, মানে রিফ্লেকশন একটা অপারেশন, মানে বস্তুটা সিমেট্রি থাকলো, মানে একই থাকলো, দিস ইজ কনসেপ্ট। তাহলে বলতে পারি রিফ্লেকশনে বস্তুটা সিমেট্রি, এটা এবার রোটেশন করতেছি, এটা তাহলে কি রিফ্লেকশন অপারেশন, এবার একটা রোটেশন করতেছি। যদি এটাকে আমি 90 ডিগ্রি রোটেট করি, তাহলে হবে না, কি বলো? 90 ডিগ্রি মানে কি, এইটাকে এইখানে করে দেবো, তাহলে কি সিমেট্রি হবে? সিমেট্রি তো হবে, বুঝতে পারো না? ধরো এটাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, মানে এইটাকে ধরে আমরা এখানে তৈরি দিলাম, তাহলে এটা 90 ডিগ্রি সিমেট্রি। যদি সিমেট্রি দেখাবে, সিমেট্রি দেখাবে 60 ডিগ্রি না, তাহলে দেখাবে। তাহলে এটা রোটেশন অপারেশনের সিমেট্রি তখনই দেখায় যদি π/2 এর অ্যাঙ্গেলে ঘুরে, দিস ইজ সিমেট্রি, বুঝতে পারছো? যদি এটাকে π/2 এর অপারেশন করি তখন সেটা সিমেট্রি, নাহলে কিন্তু সিমেট্রি নয়, ঠিক আছে। তাহলে রোটেশনাল সিমেট্রি only shows when move in π/2 angle. সিমেট্রি কেন বুঝাচ্ছি এত কষ্ট করে, বল এটা কি আমরা জানি? কিন্তু এটা বিগার স্কেল সিমেট্রি প্রচুর কাজে লাগে। আইডেন্টিক্যাল আর সিমেট্রি দুটো পার্থক্য বুঝতে পারছি, ঠিক আছে। আইডেন্টিক্যাল বলতে আমি কি বললাম আগে, যে আমি যদি দুটো তুলনা করি তখন সেটাকে কি বলি আমরা, আইডেন্টিক্যাল অপারেশন বলি। আর সিমেট্রি কখন বলবো, যদি একটা বস্তুকে সার্টেন কিছু অপারেট করি, মানে আইদার আমি রোটেট করতেছি বা তাকে রিফ্লেক্ট করতেছি, ঠেলে দিচ্ছি, তাহলে আবার যদি ঘুরে সিস্টেমটা পূর্বতন সিস্টেমে ফিরে যায় তখন তাহলে সিমেট্রি, বুঝতে পারছো? হতে পারে রিফ্লেকশনাল সিমেট্রি, রোটেশনাল সিমেট্রি, ট্রানজিশনাল সিমেট্রি, বহু রকম সিমেট্রি হতে পারে। সেটা আমরা ভেক্টর করবো, যে কোনো ভেক্টরকে অ্যাজ এন এক্সাম্পল, উদাহরণ বলে লিখে রাখো। উদাহরণ, যে কোনো ভেক্টরকে, ঠিক আছে,
আমরা রোটেশনাল সিমেট্রিতে সে কনজারভেটিভ নয়। রোটেশনাল সিমেট্রি মানে না, যে কোনো ভেক্টর রোটেশনাল সিমেট্রি মানে না। ভেক্টর রোটেশনাল সিমেট্রি মানে না। ভেক্টরে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আমরা এটা করতে পারি, ঠিক আছে, রিফ্লেকশন সিমেট্রি করতে পারি, কিন্তু রোটেশনাল সিমেট্রি ভেক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারি। সেখানে সিমেট্রি কনসেপ্টটা আরো আমরা ক্লিয়ার করবো এন্ড এলাবোরেট করবো। সিমেট্রি কত বানানো, আচ্ছা তাহলে আমাকে একটা বলো। সিমেট্রিক্যাল বডি না অ্যাসিমেট্রিক্যাল বডি? সিমেট্রিক্যাল বডি। সিমেট্রিক্যাল বডি না, ঠিক আছে। এটা তাহলে কত ডিগ্রির পরে এটা আবার সিমেট্রিক্যাল সিস্টেম হয়ে যাবে? রোটেশনাল অপারেশন করলে 360 জিনিয়াস ছিল, মাথায় চেক করে ধরে দিয়েছে। ঠিক আছে, তাহলে কি এটা ফুল রোটেশন যতক্ষণ না হয় এটা সিমেট্রি দেখাবে। তাহলে এটা অনলি সিমেট্রি মানে, ঠিক আছে, 360 ডিগ্রি, দ্যাট ইজ সিমেট্রি। বারবার কাজে রাখো, এটা মনে রাখো। সেখানে অনেক সিস্টেম পাবো যেগুলোকে আমরা ঘুরাবো, টর্ন করাবো, বাক করাবো, সেটা সিমেট্রিক্যাল হলেই বাক করাতে পারবো। সেখানে লিখে দেবো, পট করে হয়তো আমি লিখে দেবো π/2, মানে হয়তো π/2 ছিল, তারপর ডুম করে লিখে দেবো n π/2, তাহলে সিমেট্রিক্যাল অপারেশন আমি করে দিলাম, মানে জিনিসটা একই দাঁড়ালো সিস্টেম। তোমার তখন মাথা চুলকাই দিয়ে যাবে, কি করে দিলাম। সেই জন্য সিমেট্রি কনসেপ্ট ছোট হলো, মনে হবে যে কিছুই ভ্যালু নেই, সেটাও সিমেট্রিক্যাল কনসেপ্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হয় কোয়ান্টাম মেকানিক্স, যেটা আমরা ক্লাস 12 একটু ছোঁয়া পাবো। বড় বয়সে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং করতে যাবে তখন সেকেন্ড বা থার্ড সেমিস্টার, মানে থার্ড ইয়ারে আছে, আর যদি বিএসসি করতে যাও সেকেন্ড ইয়ার থেকে পাবে। সিস্টেম আমরা তাকে অপারেশন করলাম, কিছু অপারেশন করলাম, তারপর দেখো সিস্টেমটা কি আছে কি না, বুঝতে পারছো? যেমন কি কোনো সিস্টেম মধ্যে কোয়ান্টাম মেকানিক্স মানে ছোট ছোট কণা, সেখানে আলো দিয়ে দিলেই সেখানে অপারেশন হয়ে গেল। মানে যে দেখতেছো চশমা দিয়ে, যেরকম করে মাইক্রোস্কোপে, সেটাই সিমেট্রি, সেটাই অপারেশন হয়ে গেল। মানে এতই সূক্ষ্ম জিনিসটা, তাকে যদি লাইট মারো সে সিস্টেম পাল্টে যায়। কি জিনিস, মানে দেখবো কি করে তাকে, ঠিক আছে? যতবার দেখবে ততবার নতুন সিস্টেম পেয়ে যাবে। তাহলে সিস্টেমটা কখন দেখতে ভালো লাগবে? যদি সিমেট্রি, গবেষণা কখন করতে পারবে? যদি জিনিসটা সিমেট্রি হয়, মানে আমি যতবারই দেখি জিনিসটা সেম আছে, তাহলে তখনই বলতে পারবো ওই জিনিসটার চরিত্র এটা। আর এমন কিছু সিস্টেম পেয়ে যাবো যাকে যতবার দেখো, মানে একবার দেখো ছাগল, একবার দেখো গরু, আর একবার দেখো কুত্তা, দেখে তখন বলতেই পারবো না সেই সিস্টেম সিমেট্রি। সিমেট্রির কাজ বুঝতে হচ্ছে ফিজিক্সে। আগে এত ছোট ছোট করে বললাম না, সেগুলোকে পড়াইছি এখন একদম ডেসক্রিপটিভ ভালো করে পড়াই, ঠিক আছে? তাহলে রেডি করবো, আর কালকে প্রবলেম নেই এবার।